আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে বার্তা কক্ষ থেকে আমি আরিফ চৌধুরী আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। দেশে একদিনে করোনার রেকর্ড, 549 জন শনাক্তে, মোট করোনা আক্রান্ত প্রায় 6,500, আরও 3 জনের মৃত্যু। সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিতভাবে চলছে কিছু গার্মেন্টস, রাজধানীতে জনসমাগম রোধে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীতে অল্প সংখ্যক হোটেল রেস্তোরাঁয় ইফতার সামগ্রী বিক্রি, মানা হচ্ছে না সামাজিক দূরত্বের নির্দেশ। করোনায় ইন্দোনেশিয়ায় 2000-এর বেশি মৃত্যু নথিভুক্ত হয়নি তদন্ত রয়টার্সের। চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তদন্ত জোরদার। শিক্ষা কার্যক্রম শুরু হলেই এসএসসির ফল প্রকাশ এবং এইচএসসি পরীক্ষা, ঝুঁকি এড়াতে এখনই স্কুল খোলার পরিকল্পনা নেই। এবং অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে হারালো বাংলাদেশ, প্রকৌশল জগতের উজ্জ্বল নক্ষত্রের বিদায়। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে অস্ট্রেলিয়ায় করোনা রোগীর অবস্থান নির্দেশক অ্যাপ বহুলভাবে ডাউনলোড হওয়ার খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার করা হচ্ছে। দেশে একদিনে সর্বোচ্চ 549 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত 6,462। একদিনে মারা গেছেন 3 জন, মোট মৃত্যু 155। মোট আক্রান্তের 3 ভাগের 2 ভাগই ঢাকা শহর এবং বিভাগের। চকর মালিথার রিপোর্ট। করোনায় আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং হাসপাতাল থেকে যেসব রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, শুধু তাদের তথ্যই উপস্থাপন করা হচ্ছে প্রতিদিনের স্বাস্থ্য বুলেটিনে। কিন্তু যে সিংহভাগ রোগী বাড়িতে চিকিৎসা নিচ্ছেন তাদের কোনো তথ্য নেই আইইডিসিআর তথা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। বাড়িতে থেকে যারা সুস্থ হয়েছেন তাদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে যাচ্ছে, যেটা আমরা এখানে দেখাতে পারছি না। এমনকি বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যাওয়ার বেশ কদিন পার হওয়ার পরও আইইডিসিআর থেকে নমুনা পরীক্ষার রেজাল্ট জানানো হচ্ছে না বলেও জানিয়েছেন অনেকে। আবার অনেক জেলা থেকে নমুনা সংগ্রহ করে নিকটবর্তী পিসিআর ল্যাবে পাঠানো হলে 8-9 দিনেও সেখান থেকে পরীক্ষার কোনো তথ্য না পাওয়ার অভিযোগ রয়েছে। 4টি হটলাইনে 24 ঘন্টায় করোনা সংক্রান্ত কল এসেছে 72,447টি। এ সময় নমুনা সংগ্রহ করা হয়েছে 4,309 জনের। আগের দিনের কয়েকটি সহ পরীক্ষা করা হয়েছে 4,332টি। করোনা শনাক্ত হয়েছে 549 জনের। মারা গেছেন 3 জন, সুস্থ হয়েছেন 8 জন। এখন পর্যন্ত করোনা আক্রান্তের মোট সংখ্যা 6,462। এদের মধ্যে চিকিৎসাধীন 6,164। হাসপাতাল থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন 139। মোট মৃত্যু 155। কোয়ারেন্টাইনে আছেন 76,840 আর আইসোলেশনে 1,248। 549 জনের মধ্যে গত 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে কোভিড-19 ভাইরাস এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 6,462 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 3 জন। তাহলে আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো 155 জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে গত 24 ঘন্টায় 18,050টি পিপিই দেশের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে, জানানো হয় বুলেটিনে। আমাদের বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্র বন্দর, এই 3 বন্দর দিয়ে আমরা 24 ঘন্টায় 501 জনকে স্ক্রিনিং করেছি। এর মধ্যে বিমানবন্দরে 314 জন, স্থলবন্দরে 61 জন এবং সমুদ্র বন্দরে 126 জন। করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলতে আবারও পরামর্শ দিয়েছেন ডক্টর নাসিমা সুলতানা। যথাযথভাবে পালন করবেন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।
উৎপাদন ও রপ্তানিকে অব্যাহত রাখতে সীমিত পর্যায়ে খোলা তৈরি পোশাক কারখানাগুলোতে কাজ চলছে। সামাজিক দূরত্ব বজায় রেখে 30% পোশাক কর্মী দিয়ে জরুরি অর্ডারের কাজ করছেন তারা। রপ্তানিকারকরা জানিয়েছেন, নতুন বাস্তবতায় কারখানার প্রতিটি ফ্লোরকে পুনর্বিন্যাস করতে হয়েছে। মাসরুর শাকিলের রিপোর্ট। সকাল 8টা, রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের একটি পোশাক কারখানা। 700 পোশাক কর্মীর কারখানার প্রবেশমুখ। মাত্র 2টি সেকশন খোলা আছে, তাই পোশাক কর্মীও হাতে গোনা। সামাজিক দূরত্বের ব্যবস্থা করে হাত ধুয়ে নিজ নিজ ফ্লোরে যাচ্ছেন কর্মীরা। সকাল 9টা, গুলশান লিংক রোডের আরেকটি কারখানা। 5 লাইনের সুইং ফ্লোরের মাত্র 2টি চলছে। মাস্ক পরে নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত মোছার ব্যবস্থা রয়েছে। কিছুক্ষণ পরপর করোনা প্রতিরোধে করণীয় নিয়ে ঘোষণা দেওয়া হচ্ছে। করোনা ভাইরাস প্রতিরোধের উপায়সমূহ: নিয়মিত মাস্ক ব্যবহার করতে হবে, হাঁচি বা কাশির সময় অবশ্যই রুমাল বা টিস্যু ব্যবহার করতে হবে, কফ থুতু যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। কারখানা কর্তৃপক্ষ জানান, তারা কোভিড-19 ভাইরাস প্রতিরোধে নির্দেশিত সকল নিয়ম মেনে কাজ চালাচ্ছেন। মেশিন গ্যাপ করে এখানে 3 ফিট 3.5 ফিটের মতো জায়গা করে প্রত্যেকের একটু ম্যান টু ম্যান গ্যাপ করে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ পর পরেই আমাদের ফ্লোর জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা হয় এবং কিছুক্ষণ পর পরে এবং প্রত্যেকটা ওয়ার্কারের পাশে কিন্তু প্রতি আধা ঘন্টা পর পর বা 1 ঘন্টা পর পরেই আমরা এই প্রত্যেকের কাছে হ্যান্ড ওয়াশ আছে, হ্যান্ড ওয়াশ দিয়ে তারা বেসিন দেওয়া আছে, বেসিনে যায় তারা হাত পরিষ্কার করে আসে, হাত ধুয়ে আসে। গার্মেন্টস রপ্তানিকারকদের 2 সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ মনিটরিং দলের মাধ্যমে জোন ভিত্তিক ভাগ করে সামাজিক দূরত্ব বজায় রাখতে তদারকি করছে। উৎপাদন এবং রপ্তানিকে অব্যাহত রেখে স্বাভাবিক সময়ের মতো কারখানা খোলা রাখলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি রয়েছে। আবার যদি উৎপাদন ন্যূনতম অব্যাহত রাখা না যায়, তবে জীবিকা হুমকির মুখে পড়বে, সেটিও নিয়ে যাবে মৃত্যুর দিকে। এমনই এক উভয় সংকটে পুরো বিশ্ব, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। আর তাই এই দুটি উভয়মুখী সংকটকে মোকাবেলা করে বাংলাদেশ সীমিত পর্যায়ে তার রপ্তানিকে বজায় রাখার জন্য কারখানাগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেয় এবং তারই পরিপ্রেক্ষিতে কারখানাগুলো নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে শিফটিং প্রক্রিয়ার মধ্য দিয়ে চালু রাখছে। বাংলাদেশের রপ্তানিমুখী প্রধান খাত তৈরি পোশাক শিল্পের কারখানাগুলো সেভাবে চলছে। তবে কারখানাতে সেটি বজায় রাখা গেলেও সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এইসব পোশাক কর্মীরা যেখানে থাকেন সেই আবাসস্থলে কিভাবে সামাজিক দূরত্ব বজায় রাখা হবে সেটি নিশ্চিত করা। ঢাকার একটি গার্মেন্টস কারখানা থেকে মাসরুর শাকিল, চ্যানেল আই। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনার পর রাজধানীতে অল্প সংখ্যক হোটেল রেস্তোরাঁ বিক্রি করেছে ইফতার সামগ্রী। তারা সামাজিক দূরত্ব মানার নির্দেশনা দিলেও ঠিকমতো তা পালন হচ্ছে না। তবে পুলিশের নির্দেশনার পরও ইফতার সামগ্রী বিক্রি করা বেশিরভাগ হোটেল রেস্তোরাঁ ও ফাস্টফুডের দোকান ছিল বন্ধ। মাজহারুল হক মান্নার রিপোর্টে বিস্তারিত। করোনা পরিস্থিতিতে জনগণের নিরাপত্তার স্বার্থে রমজানের শুরু থেকে হোটেল রেস্তোরাঁর ইফতার সামগ্রী বিক্রির উপর ছিল নিষেধাজ্ঞা। তবে সোমবার ডিএমপির পক্ষ থেকে শর্ত সাপেক্ষে বিক্রি করতে পারবে বলে জানানো হয়। কিন্তু এরপরও ইফতার সামগ্রী বিক্রি করেনি বেইলি রোডের কোনো হোটেল রেস্তোরাঁ। বৃষ্টি থাকায় এসব এলাকা ছিল জনশূন্য। কিছু হোটেল আগামীর মাসে খুলবে বলে ব্যানার লিখে জানিয়ে দেওয়া হয়েছে। তবে পুলিশের নির্দেশনার পর সামাজিক দূরত্ব মেনে সীমিত পরিসরে ইফতার সামগ্রীর দোকান খোলেন বিক্রেতারা। দুটা বানাতে শেষ হয়ে যায়, তখন আর দুটার মধ্যে আমরা খুলি নাই। যখন শুনলাম যে এরপরে ইফতার পর্যন্ত সময় দিবে, সময় বাড়াইছে, এই কারণে আমরা খুলছি। আরো 2 দিন আগে খুলছি, এখানে আমরা শুধু পার্সেল দিছি। না, এখানে আগে কোনো ইফতারি পাওয়া যায়নি, আজকে থেকেই প্রথম পেলাম। আবার হোটেলগুলো খোলা থাকবে, এই কারণে আমি আজকে আসছি। অন্য দিনে ইফতারি পাওয়া যায় না, হোটেল বন্ধ থাকে। ওয়ারের একটি হোটেল খোলে আজই, বেশ ভিড় দেখা যায় ক্রেতাদের। বাইরের ইফতার তো এর মধ্যে আর খাওয়া হয়নি, বাসার তৈরি ইফতার এতদিন খেয়েছি, তো আজকে প্রথম নিলাম। এই যে কতগুলো চিহ্ন দেওয়া আছে, আমার মনে হচ্ছে এটা মেনটেন হচ্ছে আর কি, সবাই সচেতন হচ্ছে, স্প্রে হচ্ছে, আপনার টেম্পারেচারও মাপ দিতেছে, তো ওকে, সব কিছু ঠিক আছে। তো অনেকদিন যাবত বন্ধ ছিল, 1 মাস আমরা বন্ধই রেখেছি। তারপর ডিএমপি কমিশনার সাহেবের অনুমতিতে আমরা খুলছি। গুলিস্তান এলাকার কোনো হোটেল রেস্তোরাঁর ইফতার সামগ্রী বিক্রি করতে দেখা যায়নি। গতকাল ডিএমপি কমিশনার যে নির্দেশনা দিয়েছিলেন যে সামাজিক নিরাপত্তা সহ বিভিন্ন নির্দেশনাবলী মেনে অনেকেই ইফতার সামগ্রীর দোকান বা রেস্তোরাঁ খুলতে পারবেন, সেই নির্দেশনা মেনে রাজধানীর অনেক হোটেল রেস্তোরাঁ এভাবে ইফতার সামগ্রী বিক্রয় করছেন, যদিও বেশিরভাগ রেস্তোরাঁগুলো বন্ধ আছে। ওয়ারি থেকে মাজহারুল হক মান্না,
চ্যানেল আই, ঢাকা। আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকলেও রাজধানীর সড়কগুলোতে দিন দিন ব্যক্তিগত যানবাহন আর মানুষের যাতায়াত বেড়েই যাচ্ছে। পাড়া মহল্লার অনেক জায়গায় মানুষের চলাচল অনেকটাই স্বাভাবিক। নগরবাসী বলছেন বাসায় থাকতে থাকতে হাঁপিয়ে উঠছেন তারা। শাকির আদনানের রিপোর্টে বিস্তারিত। এ দৃশ্য রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাবরেটরি মোড়ের। যানবাহন নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। আজিমপুর প্রবেশের মুখে দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর সদস্যরা। নানা অজুহাতে যারা বের হচ্ছেন তাদের সতর্ক করা হচ্ছে। যানবাহনের অবস্থা সেই প্রায় আগের মতোই, বিভিন্ন ওজরাপত্তি দিয়ে বেরোচ্ছে, কিন্তু কেউ বলে না যে বিনা প্রয়োজনে বেরোচ্ছে। সবাই তো বলে যে কোনো বাজার করতে যাচ্ছি, ওষুধ কিনতে যাচ্ছি, ডক্টরের কাছে যাচ্ছি, এভাবে বলে তারা বেরোয়। বিভিন্ন অলিগলিতে মানুষের যাতায়াত দেখে মনে হবে না যে দেশের মানুষ করোনা ভাইরাসের সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। শারীরিক দূরত্বের কোনো নিয়মই মানছেন না এলাকাবাসী। এই যে বাচ্চা নিয়ে বাইরেছি, কান্নাকাটি করতেছে, কতক্ষণ বাসা থাকা যায়? একবার সকাল একবার বিকাল একবার বের হই, একটু কেনাকাটা আছে। সচেতনতার ক্ষেত্রে আমার আপনার সবার যে দায়িত্ব, এটা যার যার স্থান থেকে সবাই ভূমিকা পালন করা উচিত। আমরা এখন যেভাবে আছি ঠিক ওভাবেই থাকা হয়। নতুন সময়সূচি অনুযায়ী 2 ঘন্টা বাড়িয়ে সকাল 6টা থেকে বিকেল 4টা পর্যন্ত পাড়া মহল্লার নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকছে। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। করোনা চিকিৎসার অভাবে এবং নমুনা টেস্টের দীর্ঘসূত্রিতার কারণে মৃত্যুবরণ করেছেন সরকারি এক কর্মকর্তার ভাই ও ভাবি। সেই পরিবারের 2 সদস্য বর্তমানে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি আছেন। বাকিরা 11 দিন থেকে বাসায় বন্দী অবস্থায় দিন যাপন করছেন। 3 দিন পরে রিপোর্টটা দিয়েছেন, যার জন্য আমরা রুগীকে 10টার সময় হাসপাতালে করতে পারিনি এবং রাত্রে 1টার সময় আমাকে অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন। শুধু একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার এসে, হাতে কোনো লোক ছিল না। তখন উনি বললো ঠিক আছে, আমি সকালবেলায় আপনাকে, তখন রাত 1টা, সকালবেলায় 6টায় আপনার জন্য আমি একটা পাঠাবো, ওই যে অ্যাম্বুলেন্স পাঠাবো সকালে। এভাবে আমার রুগী ইন্তেকাল করেছে। যথার সময় আমরা রিপোর্ট পাইনি। আমার ভাইকে আবার আমি কিছু মহাদকে রিকোয়েস্ট করেছি যে স্যার, আমার ভাই তো লক্ষণ ভালো দেখা যাচ্ছে না, আমাকে দয়া করে আবার একটু বাসা যারা আছে এদেরকে পরীক্ষার ব্যবস্থা করুন, নমুনা নেওয়ার ব্যবস্থা করুন। তখন উনি লোক পাঠিয়েছেন এবং আমি যথার সময়ে নমুনা রিপোর্ট পাইনি, যার জন্য আমার ভাইকে যথাসময় হসপিটালে পাঠাতে পারিনি। যথাসময়ে চিকিৎসাটা পেতেন তাহলে আপনি আপনার ভাই এবং ভাবিকে দুইজনকেই বাঁচাতে পারতেন। তখন ওনাদেরকে অত চিকিৎসা দিতে পারতেন। শিক্ষা প্রতিষ্ঠান খুলতে যত দেরি হবে, এসএসসি পরীক্ষার ফল প্রকাশ এবং এইচএসসি পরীক্ষা সহ অন্য শিক্ষা কার্যক্রমও তত পিছিয়ে যাবে। এমন তথ্য দিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন সম্ভাব্য ঝুঁকি এড়াতে স্কুলগুলো এখনই খুলে দেওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে বাস্তবতা মেনে নিয়ে অভিভাবকদের তিনি উদ্বিগ্ন না হতে এবং ধৈর্য ধরতে বলেছেন। মোস্তফা মল্লিকের রিপোর্ট। করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্বের মতো বাংলাদেশেও তছনছ হয়ে গেছে বার্ষিক শিক্ষাপঞ্জি। কোনো ধরনের ঝুঁকি না নিতে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে বন্ধ রাখার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তত সেপ্টেম্বর পর্যন্ত এই স্কুল কলেজ সবই বন্ধ থাকবে, যদি এই করোনা ভাইরাস তখন অব্যাহত থাকে। কারণ যখন এটা থামবে আমরা তখনই খুলব। দেশের 5.5 কোটি শিক্ষার্থীর মধ্যে সবচেয়ে বেশি চিন্তায় আছে 13 লাখ এইচএসসি পরীক্ষার্থী। গত 1 এপ্রিল তাদের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। একই সঙ্গে ফল প্রকাশের অপেক্ষায় এসএসসি পরীক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী বলেছেন শিক্ষা প্রতিষ্ঠান না খুললে এসবের কিছুই করা সম্ভব হবে না। রেজাল্ট তো তাহলে তাই তো, মানে যত জানি রেজাল্ট তৈরি, দেখেন সেইটার সঙ্গে যত দেরি হবে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে, সেই সঙ্গে সঙ্গে বাকি সব জিনিসগুলো পিছিয়ে যাবে, কারণ না খোলা পর্যন্ত এর কোনোটাই করা যাচ্ছে না। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে সবকিছুই যেন দ্রুততার সঙ্গে করা যায় সেই প্রস্তুতি রয়েছে মন্ত্রণালয়ের। এখানে করণীয় হলো সেটাকে আমরা কত কম সময়ের মধ্যে করে বাচ্চাদের সেশন জ্যাম যেন না হয়, বাচ্চারা যেন অনেক বেশি সময় লুজ না করে, সেই ব্যাপারে আমরা চেষ্টা করবো, তাই না? একটা সংকট পৃথিবীতে, কাজে এখানে এই অবস্থাতে এগুলো যদি চলমান থাকে আরো কিছুদিন, তাহলে আমাদের এটাও এক্সপেক্ট করা উচিত না যে আমাদের বাকি সব জিনিস রুটিন মতো হবে। নিয়ম করে শিক্ষার্থীদের বাড়িতে পাঠে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী। আমি অনুরোধ করবো যে অভিভাবকরা
তারা যদি এই শিক্ষার্থীদের কি হবে পড়া হচ্ছে না সেগুলো নিয়ে যদি উদ্বিগ্ন হন, সেই উদ্বেগটা কিন্তু তাদের সন্তানদের মধ্যেও ছড়াবে। সেটা বরং না করে তারা শিক্ষার্থীরা যেন রেগুলার পড়াশোনাটার মধ্যে থাকে। এই বাবা মায়েরা এখন সময় পেয়েছেন তাদের সন্তানদেরকে অনেক বেশি সময় দেওয়ার, তারা চেষ্টা করবেন সন্তানদেরকে এই সময়টাকে সর্বোত্তম ভাবে কাজে লাগিয়ে সন্তানদেরকে সঠিক পথে নিয়ে যাবার জন্য তারা কি করতে পারেন। 17 মার্চ থেকে স্কুল কলেজগুলোর পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রমও বন্ধ আছে। জানিয়ে দেওয়া হয়েছে সারা বিশ্বে একই সময়ে হওয়া মে জুনের ও এবং এ-লেভেল পরীক্ষা হবে না। এমন পরিস্থিতিতে অনলাইনে শিক্ষা কার্যক্রমে জোর দিচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। আগামী মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির অনেকটাই উন্নতি হবে বলে আশা করছেন চিকিৎসকরা। যুক্তরাষ্ট্র জুড়ে আইসিইউতে যাওয়া রোগীর সংখ্যাও কমে যাচ্ছে বলে জানিয়েছেন তারা। 15 মের পর থেকে ব্যবসা বাণিজ্য সীমিতভাবে খুলে দেওয়ার চিন্তা করছেন নিউ ইয়র্কের গভর্নর। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। করোনা পরিস্থিতির উন্নতিতে চিকিৎসক, নার্স সহ জরুরি সেবার কর্মীদের স্বাগত জানিয়ে নিউ ইয়র্কে সমবেত সঙ্গীত আর সম্মিলিত করতালি হয়েছে। যুক্তরাষ্ট্র জুড়ে মৃত্যুহার কমছে। নিউ জার্সি, মিশিগান, ম্যাসাচুসেটস, কানেকটিকাট সহ অন্যান্য অঙ্গরাজ্যেও পরিস্থিতি উন্নতি হচ্ছে। আইসিইউতে রোগী এখন কমতে শুরু করেছে। আস্তে আস্তে আইসিইউ টিমগুলোর সংখ্যা কমে আসছে। আমরা আশা পাচ্ছি প্রেডিকশন মডেল অনুযায়ী যা ধারণা করা হয়েছিল পরিসংখ্যানে তা আসলেই দেখা যাচ্ছে। আমাদের হসপিটাল এবং পুরো স্টেট চিন্তা করছে যে মে শেষ নাগাদ আমরা স্বাভাবিকভাবে জীবন শুরু করব। নিউ ইয়র্কে আগের তুলনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা এখন অর্ধেকের নিচে। কিছু কিছু ক্ষেত্রে ভেন্টিলেশন চিকিৎসায় খুব একটা লাভ হয়নি বলে মনে করেন চিকিৎসকরা। আশার কথা হলো যেভাবে আমরা দেখছি যে সংক্রমণ কমছে তা হচ্ছে মিটিগেশন স্ট্র্যাটেজির মাধ্যমে, অর্থাৎ যে নির্দেশনাগুলো সামাজিক দূরত্ব বজায় রাখা, সাবান দিয়ে বা স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা, এগুলোর মাধ্যমে সংক্রমণের হার কমিয়ে আনা সম্ভব হয়েছে। যুক্তরাষ্ট্রে আরো 2 জন প্রবাসী বাংলাদেশি করোনায় মারা গেছেন। করোনা সংক্রমণ রোধে বাংলাদেশেও সামাজিক দূরত্ব বজায় রাখার তাগিদ দিয়েছেন প্রবাসী বাংলাদেশি স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সাবরিনা হাসান, চ্যানেল আই। ইন্দোনেশিয়ায় করোনায় 2000-এর বেশি মৃত্যু নথিভুক্তই হয়নি। রয়টার্সের এক তদন্ত প্রতিবেদনে দেখা গেছে দেশটিতে সরকারিভাবে মৃতের সংখ্যা 765। তদন্ত সঠিক প্রমাণ হলে এশিয়াতে প্রাণহানির দিক দিয়ে চীনের পরেই দ্বিতীয় অবস্থানে থাকবে ইন্দোনেশিয়া। করোনা ভাইরাস নিয়ে চীনের বিরুদ্ধে তদন্ত জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। উৎস থেকেই করোনা মহামারী বন্ধ করা যেত বলে মনে করছেন ডোনাল্ড ট্রাম্প। ল্যাব থেকে করোনার উৎপত্তি হয়নি বলে আবারও দাবি করেছে চীন। করোনা পরিস্থিতিতে ভ্যাকসিন কর্মসূচি বন্ধ থাকায় বিশ্বে অনেক শিশুর মৃত্যু হবে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি নিয়ে সাবরিনা হাসানের আরেকটি রিপোর্ট। চীনের পর এবার ইন্দোনেশিয়ায় মৃত্যু নথিভুক্ত না হওয়ার দাবি উঠেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক তদন্ত প্রতিবেদনে দেখা গেছে দেশটির 16টি প্রদেশে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকা 2212 জন মারা গেছে, কিন্তু তাদের লক্ষণের কোনো ক্লিনিক্যাল ব্যাখ্যা নেই বলে দাবি করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তদন্ত প্রমাণ হলে চীনের পরেই সর্বোচ্চ মৃত্যুর দিক থেকে এশিয়ার দ্বিতীয় দেশ হবে ইন্দোনেশিয়া। আবারও চীনের প্রতি অসন্তুষ্টির কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা প্রাদুর্ভাব নিয়ে চীনের বিরুদ্ধে জোর তদন্ত শুরু করেছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, করোনা প্রাদুর্ভাব নিয়ে চীন ছাড়া কাউকেই দায়ী করা যাবে না। মহামারী আকারে ছড়িয়ে পড়ার আগে উৎস থেকেই করোনা প্রাদুর্ভাব বন্ধ করা যেত বলেছেন তিনি, কিন্তু নিজেদের কোনো ল্যাব থেকে করোনার উৎপত্তি হয়নি বলে আবারও দাবি করছে চীন। ভাইরাসটি কোথায় থেকে ছড়িয়ে পড়েছে সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো উত্তর মেলেনি বলে জানিয়েছে চীনের উহানের গবেষক। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় 15 মে পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। 15 মের পর থেকে নিউ ইয়র্কের কিছু কিছু এলাকা খুলে দেওয়ার ঘোষণা। চলতি সপ্তাহের শেষ নাগাদ স্কুল খোলার সিদ্ধান্ত হবে। করোনা পরীক্ষা নিয়ে বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নরদের সমালোচনার মুখে পড়ে পরীক্ষা ব্যবস্থা
উন্নয়নের প্রচেষ্টা চলছে বলে জানিয়েছে হোয়াইট হাউসের করোনা ভাইরাস টাস্ক ফোর্স। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছেন, করোনার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় বেশ কয়েকটি দেশে পোলিও সহ অনেক প্রাণঘাতী রোগের ভ্যাকসিন কর্মসূচি বন্ধ আছে। এমন পরিস্থিতি চলমান থাকলে বিশ্বে বহু শিশুর মৃত্যু হওয়ার আশঙ্কা করছে সংস্থাটি। করোনা সংক্রমণ কমাতে বেশি বেশি টেস্ট ও আক্রান্তদের সঠিক চিকিৎসা এবং আইসোলেশনে রাখার উপর জোর দিয়েছে তারা। পরিস্থিতি মোকাবেলায় সব দেশকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছে WHO। ত্রুটিপূর্ণ করোনা টেস্ট কিট দেয়ায় চীনা কোম্পানিকে দেয়া অর্ডার বাতিল করেছে ভারত। এমন সিদ্ধান্তে উদ্বেগ জানিয়ে সমস্যাটি যুক্তিসম্মতভাবে সমাধান করার আশা করছে চীন। করোনায় পুলিশ সদস্যের মৃত্যুর পর মুম্বাইয়ে 55 বছরের বেশি বয়সী পুলিশ সদস্যদের ঘরে থাকার নির্দেশ। দিল্লিতে লকডাউন শিথিল করে ছোট ছোট দোকানপাট খুলে দেওয়া হচ্ছে। পাকিস্তানে মোট মৃত্যু 300 ছাড়িয়েছে। সংক্রমণ বাড়ায় করোনা হটস্পট হচ্ছে ব্রাজিল। প্রতিদিন প্রায় 300 মানুষ করোনা চিকিৎসায় হাসপাতালে ভর্তি হচ্ছেন। সংক্রমণ বাড়ায় মাস্ক ব্যবহারের উপর গুরুত্ব দিয়েছে জর্ডান। সাবরিনা হাসান, চ্যানেল আই। এবারে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স করোনা সর্বশেষ। দেশের বিভিন্ন স্থানে করোনা ভাইরাসের সবশেষ খবরগুলো নিয়ে বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ওবায়দুল রশিদ। ওবায়দুল, করোনা ভাইরাস নিয়ে আপনার কাছে কি কি তথ্য আপডেট হয়েছে? ধন্যবাদ আরিফ। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসক সহ 7 জন স্বাস্থ্যকর্মীর করোনা ভাইরাস পরীক্ষায় পজিটিভ এসেছে এবং এর পরপরই কিন্তু শিশু বিভাগে যেসব চিকিৎসক রয়েছেন তাদের সকলকেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এছাড়া সুনামগঞ্জে নতুন করে আরও 11 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় এতে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে 26 জনে। চুয়াডাঙ্গায় 27 জনের নতুন করে করোনা ভাইরাস পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 34-এ। দিনাজপুরে আরও 1 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে করে জেলায় মোট আক্রান্ত সংখ্যা 16। ভোলায় নতুন করে আরও 2 জন করোনা আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত 4। কুষ্টিয়ায় আরও 17 জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 30 জনে। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন শিশুরোগ বিশেষজ্ঞর করোনা ভাইরাস পজিটিভ এসেছে, এটি জানিয়েছেন লক্ষ্মীপুর জেলার সিভিল সার্জন। ঝিনাইদহে আরও 8 জনের করোনা ভাইরাস পজিটিভ এসেছে। এ নিয়ে ঝিনাইদহ জেলার মোট আক্রান্তের সংখ্যা 21 জনের। নীলফামারীর জলঢাকায় 2 জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলার মোট আক্রান্ত 12 জন। গাজীপুরে আরও 3 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত 328 জন। শরীয়তপুরে এক শিশুসহ 23 জন করোনা ভাইরাসে আক্রান্ত জেলা থেকে আসা আরও 69 জন সহ মোট 797 জন হোম কোয়ারেন্টাইনে আছেন শরীয়তপুরে। তো আরিফ, এখনকার মতো এই ছিল আমার কাছে। ওবায়দুল, ধন্যবাদ আপনাকে। এবার অন্যান্য সংবাদ। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, দেশের খ্যাতিমান প্রকৌশলী, জাতীয় অধ্যাপক ডক্টর জামিলুর রেজা চৌধুরী মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোরে ম্যাসিভ হার্ট অ্যাটাকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল 78 বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাসুর শাকিলের রিপোর্ট। জামিলুর রেজা চৌধুরী গবেষক, শিক্ষাবিদ, প্রকৌশলী, বিজ্ঞানী। বাংলাদেশের প্রকৌশল জগতে স্বনাম উদ্ভাসিত তার কর্মে। জন্ম 1943 সালে সিলেটে। 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন জামিলুর রেজা চৌধুরী। পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। স্বাধীনতার পর বাংলাদেশের যত বড় বড় স্থাপনা হয়েছে বেশিরভাগের সাথে জড়িয়ে আছে তার নাম। মেট্রো রেল সহ চলমান মেঘা প্রকল্পের সরকার পক্ষের কনসালটেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি। বিশ্বব্যাংক আমাদের পদ্মা সেতু থেকে সরে দাঁড়ালো, তারা অর্থায়ন করবে না। এবং সরকার, আমার তো ধারণা, একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে যে এটা আমরা নিজের পয়সায় করব এবং যতদূর পারি আমরা নিজেরা করব। সেটা হচ্ছে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। কাজ শুরু হয়েছে, ভালো অগ্রগতি হচ্ছে। যে এই যে 5টা কন্ট্রাক্ট আছে তার মধ্যে 3টায় তো ভালো, যেগুলো
বাংলাদেশেরাই করতেছে কিন্তু এরা। জি জি, আমার সাথে কয়েকদিন আগে ঠিকাদার বলেন, উপদেষ্টা বললেন যে আমরা যথেষ্ট কাজ এগিয়ে যাচ্ছি। এগুলো শুধুমাত্র মেইন ব্রিজে কিছু কম্পোনেন্ট আছে আর রিভার ট্রেনিং আছে, বাকি আমরা নিজেরা করতে পারবো। তো এই যে বললাম, যদি সুযোগ দেওয়া হয়, এটা যদি অভিজ্ঞতা, এটা আমরা ব্যবহার করে আরো বড় বড় প্রজেক্ট কিন্তু করতে পারবো। এই যে একটা বিরাট চ্যালেঞ্জ বাংলাদেশের প্রকৌশলীদের সামনে তুলে ধরা হয়েছে, এই মেগা প্রজেক্ট যদি করতে পারি তাহলে অন্যান্য প্রজেক্ট না করার কোনো কারণ নেই। দেশি বিদেশি জার্নালে তার 70টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়। তিনি একাধারে জাতীয় অধ্যাপক, 21 পদকপ্রাপ্ত প্রকৌশলী। জামিলুর রেজা চৌধুরী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তিনি চ্যানেল আইয়ের একজন নিয়মিত অতিথি। প্রকৃতি ও জীবন, তৃতীয় মাত্রা সহ বিভিন্ন অনুষ্ঠানে তিনি আলোচক হিসেবে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, পরিবেশ ও প্রকৃতি ও শিক্ষা নিয়ে তার মূল্যবান মতামত দিয়েছেন। মেধা বিকাশের যদি সুষ্ঠু পরিবেশ আমরা তৈরি করতে পারি, তাদের মোটিভেট করা যায়, আমার তো মনে হয় যে আমাদের এখান থেকে অনেক ভালো গ্র্যাজুয়েট বেরিয়ে আসবে, বিভিন্ন পেশায় বেরিয়ে আসবে, উদ্ভাবনী ক্ষমতা তাদের আছে, সেটা বিকশিত হওয়ার আমরা পরিবেশ সৃষ্টি করতে পারি না। এটা আমার মনে হয় যে স্কুল কলেজ থেকেই তারা এমনভাবে একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে বড় হচ্ছে যে এখানে মানে ক্রিয়েটিভিটি ইজ নট এনকারেজড। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে যে যদি পাঠ্যপুস্তকের বাইরে কেউ কিছু লেখে, টিচাররা বলে যে নিরুৎসাহ করে যে এগুলো লিখলে মার্ক টাক পাবে না, বইতে যা আছে এটাই মুখস্থ করে লিখো। এই ধরনের একটা শিক্ষা ব্যবস্থা। বাদ জোহর রাজধানীর ধানমন্ডি ঈদগাহ মসজিদে জামিলুর রেজা চৌধুরীর জানাজা হয়। আপনারা যে যেখানে থাকেন আপনারা ওনার জন্য দোয়া করবেন, উনি যেন জান্নাতবাসী হয়, আর ওনার যে কাজগুলো উনি করে গিয়েছে বা শুরু করে গিয়েছে ওগুলো যেন ঠিকমতো হয়, চলে, এটাই ওনার সবসময় এইগুলোই স্বপ্ন ছিল। বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। এবার অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতি, আর বিরতির পর যা থাকছে। গত বছর সোমালিয়ায় বিমান হামলায় বেসামরিক নাগরিক হত্যার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র, গভীর দুঃখ প্রকাশ। ইমিউনিটিটাকে বাড়ায়, যেটা আসলে আমাদেরকে অনেক সাহায্য করে এই ধরনের ডিজিজের সাথে লড়াই করতে। আচ্ছা দিদি, মনে হচ্ছে আপনি এখন কাজে ব্যস্ত হয়ে যাচ্ছেন। আপনার সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ। আমার যদি এর পরে কোনো প্রশ্ন থাকে আমি অবশ্যই আপনার। করোনা সংকট কোনো রাজনৈতিক ইস্যু। আরে দিদি, আপনি? গুড মর্নিং ভাইয়া, কেমন আছেন? এই তো, আপনি আজ এখানে? আসলে হেড অফিস করোনা ভাইরাসকে আরো বিধ্বংসী ও ভয়ঙ্কর করে তুলবে। আমাদের ঐক্যবদ্ধ লড়াই প্রাণঘাতী করোনাকে পরাজিত করার সবচেয়ে কার্যকর হাতিয়ার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ঢাকা ও আশপাশের এলাকার অবস্থানরত শ্রমিকদের দিয়েই গার্মেন্টস কারখানা চলবে, বাইরে থেকে কোনো শ্রমিক আসবে না। করোনা সংকট ও সাধারণ ছুটি চলাকালে তৈরি পোশাক কারখানা চালু রাখা, স্বাস্থ্য ঝুঁকি ও নিরাপত্তা সার্বিক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিজিএমইএ, বিকেএমইএ ও শ্রমিক নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে মালিক নেতারা জানান, কাজে যোগদান না করা সত্ত্বেও শ্রমিকদের মার্চ মাসের 97% বেতন পরিশোধ করা হয়েছে, ভবিষ্যতেও বেতন পরিশোধ করা হবে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, করোনার বিস্তৃতি রোধে ঢাকার বাইরে থেকে শ্রমিক আসা বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন তারা কোনো শ্রমিককে ইনভাইট করেননি এবং তারা ভবিষ্যতেও করবেন না যেই পর্যন্ত পরিস্থিতির উন্নতি না ঘটবে। কাজেই তারা স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে গিয়েছেন এবং তাদের বেতনের ব্যবস্থাটাও সুনিশ্চিত করেছেন। কাজেই শ্রমিকদের যদি অনাহত ঢাকায় আসার কোনো প্রয়োজন নাই তারাও বলেছেন, আমরাও মনে করি। এবার সামিট আন্তর্জাতিক সংবাদ।
গত বছর সোমালিয়ায় চালানো এক বিমান হামলায় 2 বেসামরিক ব্যক্তি নিহত ও অপর 3 জন আহত হয় বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। হর্ন অব আফ্রিকার দেশগুলোতে পরিচালিত যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড এই স্বীকারোক্তি দিয়েছে। সোমবার এক প্রতিবেদনে এই স্বীকারোক্তি দিয়ে অনিচ্ছাকৃত হত্যার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে। প্রায় 2 দশক ধরে সোমালিয়া সহ আশপাশের দেশগুলোতে নিয়মিত হামলা চালিয়ে আসছে বলে আল শাবাব। আল কায়দা সমর্থিত গোষ্ঠী আল শাবাবের বিরুদ্ধে লড়াইয়ে সোমালিয়া সরকারকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড। 2019 সালের ফেব্রুয়ারিতে এক বিমান হামলায় 2 বেসামরিক নিহত ও অপর 3 জন আহত হন। ওই হামলায় আল শাবাবের 2 সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এবার নিটল টাটা বিশেষ সংবাদ। উন্মুক্ত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই অস্ট্রেলিয়ায় করোনা শনাক্তকরণ অ্যাপ ডাউনলোড করা হয়েছে 10 লাখের বেশি। অস্ট্রেলীয় সরকারের কন্ট্যাক্ট ট্রেসিং অ্যাপের মাধ্যমে করোনা রোগীর অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছে। করোনা আক্রান্তের 4.5 ফুটের মধ্যে কেউ আসলেই উভয় পক্ষকে সতর্ক করছে অ্যাপটি। এ সময় সুস্থ মানুষের মোবাইলে একটি নোটিফিকেশন যায়। কন্ট্যাক্ট ট্রেসিং অ্যাপের ওয়েবসাইট থেকে জানানো হয়েছে, করোনা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি করোনাযুক্ত কেউ 15 মিনিটের বেশি সময় পার করলেই তাকে নোটিফিকেশন দেয়া হবে। তবে ওই ব্যক্তির মোবাইলে অবশ্যই অ্যাপটি ডাউনলোড করা থাকতে হবে। আর কেউ করোনা আক্রান্ত হলে তার যাবতীয় তথ্য ওই অ্যাপে যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছে অস্ট্রেলীয় সরকার। এবার কৃষি সংবাদ। আগাম বন্যা কিংবা টানা বর্ষার কবলে পড়ার আগেই দেশের নিম্নাঞ্চলে চলছে বোরো ধান কাটার তোড়জোড়। কৃষি মন্ত্রণালয়ের হিসেবে এরই মধ্যে কাটা হয়ে গেছে হাওরের 45 ভাগ ধান। প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে হাওড়াঞ্চল ছাড়াও অনেক জেলাতেই ধান কাটতে কৃষি শ্রমিকের সঙ্গে যুক্ত হয়েছে শিক্ষার্থী সহ বিভিন্ন পেশাজীবী। হবিগঞ্জ প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, কিশোরগঞ্জ প্রতিনিধি শাহ আজিজুল হক ও গাজীপুর প্রতিনিধি ফজলুল হক মোড়লের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে আদিত্য শাহিনের রিপোর্ট। হবিগঞ্জ জেলায় বোরো আবাদ হয়েছে 1,20,800 হেক্টর জমিতে। আকাশে মেঘ, থেমে থেমে বৃষ্টিও হচ্ছে। এর মধ্যে চলছে ধান কাটা। কৃষকের আশা, ফসল ক্ষেত থেকে ঘর পর্যন্ত নিতে পারলে এবার ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। এই আশা বাড়িয়ে দিয়েছে স্কুলের শিক্ষার্থীরা। তারা এখন ধান কাটতে কৃষকের বড় সহায়ক। স্কুলের শিক্ষক এমনকি প্রশাসন এই উদ্যোগকে সময়ের কর্তব্য হিসেবে নিয়েছেন সবাই। করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ, আমরা এই কৃষকের পাশে দাঁড়াইছি। স্বেচ্ছায় আমি এবং আমার শিক্ষার্থীরা এই কাদিরপুর এই এলাকার এই কৃষকের জমিতে আমরা স্বেচ্ছায় কেটে দিছি। হবিগঞ্জ জেলার কৃষকের প্রাণ হলো এই হাওর অঞ্চলের ধান। কাজেই হাওরবাসী কৃষকরা যাতে ফসল সময় মতো ঘরে ওঠাতে পারে। যেন মাঠে শুরু হয়েছে ফিরে চল মাটির টানের কার্যক্রম। গাজীপুরের শিক্ষিত তরুণরা করোনা দুর্যোগে কৃষকের সাথী হতে পেরে গর্বিত। সামাজিক কাজগুলো এবং দরিদ্র এবং অসহায় মানুষের মধ্যে এবং কৃষকদের ধান কাটা সহ সকল প্রকার কার্যক্রম করতেছি। ইনশাল্লাহ আমি পরে আজকে 20-50 জন লোক পেয়েছি। আমার অনেকখানি ধান কেটে দিয়েছে। এরশাদ ভাই ফোন দিয়েছে যে আসো তোমরা ধান কেটে দিয়ে যাও, তোমাদের পারিশ্রমিক যা হবে আমি দিব। সেখানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ডে কৃষকের জমিতে ধান কাটার কাজে অংশ নিচ্ছেন। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের, স্বেচ্ছাসেবক লীগের ভাইদের নিয়ে আজকে আসলে আমার মাঠে আসা। আজ থেকে আমাদের কার্যক্রম শুরু, ধান কাটার কার্যক্রম শুরু। আমাদের যেখানে গাজীপুরে যেখানেই ডাকবে, ধান ক্ষেত, পাকা ক্ষেত ডাকবে, আমরা সেখানে যাব, সেখানে যে ধান কেটে দিব। কিশোরগঞ্জে আগাম জাতের 35 ভাগ ধান কাটা শুরু হলেও বিধান 29-এর 65 ভাগ ধান কাটা শুরু হতে এখনো সপ্তাহখানেক বাকি। আগাম বন্যার আশঙ্কায় আছেন কৃষক। আর 29 গুলো যে ধান আছে, এই ধান কিন্তু আপনার 15 দিনের ভিতরে যদি আমরা না কাটতে পারি তাহলে কিন্তু পানি এসে যাবে। সরকার ধান কিনে তবু আমরা অনেকগুলো বাঁচবাম, তবু আমরা তাছাড়া আমরা রাস্তা নাই। আমরা কষ্ট করছি করছি কিছু স্পেস লাগাই করছি, এখন ধানের আমরা দর পাইতাছি না করোনা ভাইরাসে। ক্ষতি থেকে বাঁচতে পুরো ধান পাকার আগেই কেটে ফেলার পরামর্শ কৃষি বিভাগের। আমাদের আগাম বন্যারও একটি সতর্কীকরণ বার্তা আছে আমাদের কাছে, সেটাকে সামনে রেখে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে আপনারা একটা জমির ধান যখন 80% পেকে যায়
তখন কাল বিলম্ব না করে ধানটি কাটার ব্যবস্থা করুন। এই জন্য এখানে শ্রমিক এবং কৃষি যন্ত্রপাতি দুইটার সমন্বয় করা হয়েছে। জেলার 1,03,248 হেক্টর জমি থেকে 6,67,000 মেট্রিক টন বোরো ফসল উঠবে আশা কৃষি বিভাগের। আদিত্য শাহিন, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। মানুষ যখন ঘরবন্দি তখন নানা জাতের পাখির আনাগোনা কুষ্টিয়ার পুলিশ সুপার কার্যালয়ের জলাশয়ে। এই গ্রীষ্মকালেও হাজার হাজার পাতি সরালি, বক, পানকৌড়ি সহ নানা জাতের পাখির কলতানে মুখর এলাকা। এসব পাখি রক্ষায় নানা উদ্যোগও নিয়েছেন পুলিশ সুপার। কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর তথ্য ভিডিওতে জাহিদুজ্জামানের রিপোর্ট। করোনা পরিস্থিতিতে মানুষ যখন ঘরবন্দি তখন হাজারো পাখির কলতানে মুখর কুষ্টিয়ার পুলিশ সুপার কার্যালয়ের জলাশয়। বেশ কয়েক মাস ধরে পাতি সরালি, পানকৌড়ি, বক সহ নানা জাতের পাখি খেলছে এই জলাশয়ে। শীতের শেষে সাধারণত উড়ে গেলেও এবার গ্রীষ্মকালেও বাড়ছে পাখির সংখ্যা। গত 30 বছরের মধ্যে এমনটি আগে দেখা যায়নি বলছেন পাখি প্রেমীরা। প্রকৃতি এখন বেশ নির্বিঘ্নে উচ্ছল, উজ্জ্বল, চঞ্চল হয়ে উঠেছে। কারণ মানুষ এখন তাদেরকে বাইরে যেহেতু বেরোতে পারছে না, সবাই ঘরে আছে, প্রকৃতি তার নিজস্ব গতিতে চলছে, এটাই তার প্রমাণ। দেখেন পাখিগুলো কত সুন্দর আছে আর সেখানে সুরক্ষিত আছে পুলিশ লাইনের মধ্যে। জেলার পুলিশ প্রধানের কার্যালয়ে আবাস, তাই নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা নেই পাখিগুলো। এটা একটা বিনোদন কেন্দ্রের মতো হয়ে গিয়েছে যে এইখানে অনেক অতিথি পাখি পড়ে। খুব কম সংখ্যক পুলিশ লাইন্সই আছে যে যেখানে এরকম পাখি পড়ে, আমার মনে হাতে গোনা। তো সেদিক থেকে জেলা পুলিশ লাইন্সের পক্ষ থেকে আমরা এদেরকে ধন্য মনে করছি। আমার কাছে মনে হয়েছে যে এই করোনা ভাইরাসের কারণে যেহেতু আমাদের আবহাওয়া বা পরিবেশ জীবাণুমুক্ত অনেকটাই হয়েছে, এই জন্যই হয়তো এই অতিথি পাখিগুলো আমাদের এখানে চলে আসছে এবং এইগুলো আমাদের পুলিশ লাইন তথা কুষ্টিয়া জেলার একটা শোভাবর্ধন বৃদ্ধি করছে। করোনাকালের এই শিক্ষা কাজে লাগিয়ে আগামীতে পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে কাজ করার আহ্বান জানান তারা। জাহিদুজ্জামান, চ্যানেল আই। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। করোনার কারণে আর্থিক মন্দার আশঙ্কার মধ্যেই বছরের প্রথম 3 মাসে প্রত্যাশার চেয়েও বেশি রাজস্ব আয় করেছে ডয়েচে ব্যাংক। শুধু তাই নয়, নিট মুনাফাও অর্জন করেছে ফ্রাঙ্কফুর্ট ভিত্তিক ব্যাংকটি। জানুয়ারি থেকে মার্চ মাস মেয়াদে ডয়েচে ব্যাংকের রাজস্ব আয় হয়েছে 640 কোটি ইউরো, যেখানে বিশ্লেষকদের প্রত্যাশা ছিল 570 কোটি ইউরো। ওই সময় ব্যাংকটির কর পূর্ব মুনাফা হয়েছে 20 কোটি 60 লাখ ইউরো। এ বিষয়ে এখনও পূর্ণাঙ্গ আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি ডয়েচে ব্যাংক। ব্যাংকিং খাত নিয়ে মানুষের উদ্বেগ নিরসনে নির্ধারিত সময়ের আগে তথ্য প্রকাশ করার কথা জানিয়েছে তারা। আবারও অশোক লেল্যান্ড ইফা অটোস বিরতি, আর বিরতির পর থাকছে করোনায় 91 অ্যাথলেটের পাশে তামিম ইকবাল, সাবেক বর্তমানদের খোঁজ খবর নিয়ে আর্থিক সহায়তা প্রদান। দেহ মমতা ক্লিনিকের লিফটের আন্ডারগ্রাউন্ডে পাওয়া গেছে। তার পরনে অটির পোশাক ছিল। শেরি বাংলার পরিচালক ডাক্তার বাকির হোসেন জানান, ডাক্তার সজল মমতা ক্লিনিকেই প্র্যাকটিস করতেন এবং ওখানেই আবাসিক হোস্টেলে থাকতেন। সোমবার বিকেল 5:30টায় তার রুমে ইফতার পৌঁছে দিতে গিয়ে রুমের দরজা বন্ধ পেয়ে দরজার লকের সাথে ইফতারির প্যাকেট ঝুলিয়ে রেখে আসা হয়। রাতে খাবার পৌঁছে দিতে গেলে ইফতারির প্যাকেট ওই একই অবস্থায় আছে দেখে তার খোঁজ খবর করেন হোস্টেলের অন্যরা। রাতে খোঁজাখুঁজির পর সকালে মমতা ক্লিনিকের লিফটের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়। সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। যশোর, নোয়াখালী, পিরোজপুর, লক্ষ্মীপুর, জয়পুরহাট সহ অনেক জেলায় নতুন রোগী শনাক্ত হয়েছেন। জয়পুরহাটের কলাই স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ওয়ার্ড বয় করোনা শনাক্ত হওয়ার ওই স্বাস্থ্য কমপ্লেক্সকে সোমবার রাতেই লকডাউন ঘোষণা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওতে শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। জয়পুরহাটে আজ একদিনেই নতুন করে আরও 11 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 19-এ। জেলার কালাই স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ওয়ার্ড বয় করোনা শনাক্ত হওয়ায় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে রাতেই লকডাউন ঘোষণা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার সেলিম মিয়া। লক্ষ্মীপুরে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়েই চলছে।
জেলার কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন শিশু রোগ বিশেষজ্ঞ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে আছেন। এ নিয়ে একজন চিকিৎসক সহ জেলায় 34 জন করোনা ভাইরাসে আক্রান্ত। করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকির মধ্যেই গাজীপুরে কাজ করছেন পোশাক শ্রমিকরা। সকাল থেকে দলে দলে কাজে যোগ দিয়েছেন তারা। গাজীপুরের কিছু সংখ্যক কারখানার ভেতরে শ্রমিকদের হাত ধোয়ার ব্যবস্থা সহ সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে কারখানা কর্তৃপক্ষ। করোনা ভাইরাসের হটস্পট ঘোষণার পরও থেমে নেই লোক সমাগম। আমরা তো কোনো নিরাপদই নাই, কেন নিরাপদ থেকে আমরা যাচ্ছি, এর কোনো দূরত্ব আছে এবং সবার সাথে সবার ছোঁয়া লাগতেছে। তারপর ভিতরে যে আমরা সাবান দিয়ে হাত ধুই, সাবলন পানি দেয়, হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা আছে, ওরা জুতা দিয়া স্প্রে করে ভিতরে ঢুকাইতে। লকডাউন অমান্য করে হাটবাজারে ভিড় করছে মানুষ। করোনার হটস্পট হিসেবে গাজীপুর তৃতীয় অবস্থানে থাকলেও স্বাস্থ্যবিধি মানছে না সাধারণ মানুষ। মাগুরায় করোনা ভাইরাসের কারণে কর্মহীনদের সাপ্তাহিক ভিত্তিতে খাদ্য সহায়তা, 1200 টাকা মন দরে কৃষকের কাছ থেকে ধান ক্রয় সহ একাধিক দাবিতে প্রতীকী মানববন্ধন করেছে করোনা দুর্যোগ মোকাবেলা গণকমিটি। শহরের চৌরঙ্গি মোড়ে মানববন্ধনে বক্তৃতা করেন গণকমিটির আহ্বায়ক কাজী নজরুল ইসলাম ফিরোজ ও অন্যরা। বক্তারা মাগুরায় করোনা মোকাবেলায় খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সুবিধার অপ্রতুলতার অভিযোগ এনে তাদের এসব দাবি তুলে ধরেন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই। এবার খেলার খবর। একানব্বই জন অ্যাথলেটকে একাই সাহায্য করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল খান। করোনা ভাইরাসের কারণে দুস্থ ও অসহায় হয়ে পড়া বাংলাদেশের ক্রীড়াঙ্গনের 91 অ্যাথলেটকে আর্থিক সহায়তা দিয়েছেন তামিম। গত কদিনে ক্রিকেট ছাড়াও অন্যান্য ইভেন্টের সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের খোঁজখবর নিয়ে যার যা প্রয়োজন সেভাবেই আর্থিকভাবে সাহায্য করেছেন এই তারকা ক্রিকেটার। সতীর্থ নাজমুল অপুও নারায়ণগঞ্জের অসহায়দের পাশে দাঁড়িয়েছেন, সেখানেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তামিম। করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়েই অলিম্পিকে অংশ নেওয়া উচিত বলে জানিয়েছে জাপানের মেডিকেল অ্যাসোসিয়েশন। কারণ করোনা সংকট কেটে গেলেও প্রভাব থাকতে পারে বলে মত দিয়েছে তারা। রিপোর্ট করেছেন তামান্না তানজিনা। শিডিউল বিপর্যয়ে ক্রীড়াঙ্গনে একের পর এক লিগ বাতিল কিংবা স্থগিত হচ্ছে, স্তব্ধ ক্রিকেট সহ অন্য সব খেলাধুলা। জাপান ও ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সম্মতিতে আগেই 1 বছর পেছানো হয়েছে টোকিও অলিম্পিক। সব ঠিক থাকলে 2021-এর জুলাইয়ে অনুষ্ঠিত হবে গ্রেট শো অন আর্থ। কিন্তু জাপান মেডিকেল অ্যাসোসিয়েশন বলছে করোনা ভাইরাসের প্রকোপ কমে গেলেও অ্যাথলেটদের জন্য ঝুঁকি থাকবে, তাই করোনা ভাইরাসের ভ্যাকসিন দিয়েই অ্যাথলেটদের অলিম্পিকে অংশ নেওয়া উচিত। মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইয়োশিতাকে ইয়োকোকুরা আশা করছেন শিগগিরই কোভিড-19-এর ভ্যাকসিন পাওয়া যাবে। আর্জেন্টিনার রেলিগেশন লিগ 2 বছরের জন্য স্থগিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। পাশাপাশি চলতি মৌসুমের বাকি ম্যাচগুলো বাতিল করা হয়েছে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় অ্যানফিল্ডে 16,000 আসন বাড়ানোর কাজ 12 মাস পিছিয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল। চলতি বছরের ডিসেম্বরে কাজ শুরু হওয়ার কথা ছিল এবং 18 মাসের মধ্যে এটা খুলে দেওয়ার কথা ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় সাবেক ইংলিশ লিজেন্ড ডেভিড বেকহাম সবাইকে ঘরে থাকার অনুরোধ করেছেন। তামান্না তানজিনা, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে একদিনের রেকর্ড 549 জন শনাক্তে, মোট করোনা আক্রান্ত প্রায় 6,500, আরও 3 জনের মৃত্যু। সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিতভাবে চলছে কিছু গার্মেন্টস। রাজধানীতে জনসমাগম রোধে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীতে অল্প সংখ্যক হোটেল রেস্তোরাঁ ইফতার সামগ্রী বিক্রি, মানা হচ্ছে না সামাজিক দূরত্বের নির্দেশ। করোনায় ইন্দোনেশিয়ায় 2000-এর বেশি মৃত্যু, নথিভুক্তই হয়নি তদন্ত রয়টার্সের। চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তদন্ত জোরদার। শিক্ষা কার্যক্রম শুরু হলেই এসএসসির ফল প্রকাশ ও এইচএসসি পরীক্ষা, ঝুঁকি এড়াতে এখনই স্কুল খোলার পরিকল্পনা নেই।
এবং অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে হারালো বাংলাদেশ, প্রকৌশল জগতের উজ্জ্বল নক্ষত্রের বিদায়। এই ছিল এখনকার সংবাদ আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আলো সরিয়ে দেয় অন্ধকার, আনন্দ সরিয়ে দেয় বেদনাকে। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। গভীর বেদনায় পৃথিবী